সুপ্রভাত। এখন সকাল 8:30 বাজে। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বাগবাজার। আমি এখন শ্যামবাজারের হরিয়াপুকুর থেকে শ্যামবাজারের দিকে হেঁটে যাচ্ছি। আজকে আমি আপনাদের দর্শন করাবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাগবাজারের মায়ের বাড়ি আপনাদের দর্শন করানো, তো আজকে সেই সুযোগটা হয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের বাগবাজারে যে মায়ের বাড়ি, সেই মায়ের বাড়ি আপনাদের দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি। আপনারা এই বাগবাজারের মায়ের বাড়ি কিভাবে যাবেন সেটা আমি শ্যামবাজার মোড় থেকে দেখানো শুরু করব। এই বাগবাজার মায়ের বাড়ি আপনারা অনেকভাবে যেতে পারবেন, যেমনি শিয়ালদা থেকে আপনারা যেতে পারবেন, হাওড়া থেকে যেতে পারবেন এবং এসপ্ল্যানেড থেকে বা বিবিডি বাগ থেকে যেতে পারবেন। সব কিছু ইনফরমেশন আমি আপনাদের এই মায়ের বাড়ি কীভাবে যেতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা যদি শিয়ালদা থেকে যান তাহলে আমি বলবো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে উল্টো ফুটপাথে চলে এসে 240 বাস ধরবেন। 240 বাস একদম শেষ স্টপেজ, সেই শেষ স্টপেজে গিয়ে আপনারা নামবেন। ওখান থেকে একটু হাঁটা পথে মায়ের বাড়ি চলে যেতে পারবেন। আর আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে হাওড়া স্টেশনে ফেরিঘাটে আসবেন। ফেরিঘাটে এসে তারপর ওখান থেকে লঞ্চে করে বাগবাজার ঘাটে চলে আসবেন। এই বাগবাজার ঘাটে আসার পরে ওখান থেকে একটু হাঁটা পথে আপনারা এই মায়ের বাড়ি চলে আসতে পারবেন। আরেকটা হচ্ছে চক্র রেল। এই চক্র রেল করে আপনারা দমদম স্টেশন থেকে যে চক্র রেল মাঝেরহাট অবধি যাচ্ছে, সেই চক্র রেলে করেও আপনারা এই চক্র রেল যে রুট, সেই যে কোনো জায়গা থেকে উঠে এই বাগবাজার যে চক্র রেল স্টপেজ আছে স্টেশন, সেই বাগবাজার স্টেশনে নেমে তারপর আপনারা ওখান থেকে একটু 2 মিনিট হাঁটা পথে এই মায়ের বাড়ি চলে আসতে পারবেন। চলুন তাহলে আমি শ্যামবাজার মোড় থেকে 240 ধরবো। 240 যেটা শিয়ালদা থেকে আসছে, সেই 240 ধরে আমি আপনাদের মায়ের বাড়ি কিভাবে যেতে হবে প্রথম দেখাবো। তারপর চক্র রেল এবং যে বাগবাজার ঘাট, ওখান থেকে কীভাবে যেতে হবে সেটাও আমি পরবর্তী সময়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আমি এখন শ্যামবাজার মোড়ে দাঁড়িয়ে আছি। এই শ্যামবাজার মোড় থেকে 5টা পথ চলে যাচ্ছে। একটা সোজা চলে যাচ্ছে ডানলপের দিকে, আর একটা চলে যাচ্ছে আরজিকরের দিকে, আর একটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আর একটা চলে যাচ্ছে বিধানসরণের দিকে, কলেজ স্ট্রিটের দিকে, আর একটা চলে যাচ্ছে রাম মন্দিরের দিকে। যে পথটা রাম মন্দিরের দিকে যাচ্ছে সেই পথে দাঁড়িয়ে আমি দেখুন, যে পথটা রাম মন্দিরের দিকে যাচ্ছে, সেন্ট্রাল এভিনিউ যাকে বলছে, সেই সেন্ট্রাল এভিনিউ যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে সেই জংশনে আমি দাঁড়াবো। ওখান থেকে 240 আমি ধরবো। চলুন চলুন। এই দেখুন বিধানসরণী থেকে 240 আসছে। 240 এবার আমি ধরবো। শ্যামবাজার মোড় থেকে 240-এ উঠে গেলাম, আর এই 240-এর লাস্ট স্টপেজে গিয়ে আমি নামবো। সামনেই বাগবাজার চৌমাথা। এই চৌমাথা পার হলেই বাগবাজারের বাস স্ট্যান্ড, বাম পাশে সঞ্জীবনী নার্সিং হোম। বাস থেকে নেবে একটুখানি আমাদের হাঁটতে হবে। হাঁটার পরে দেখবেন সামনে বিরাট একটা গেট পড়বে। সেই গেটের পাশ দিয়ে আপনি যদি ঢুকে যান, এই দূরে দেখা যাচ্ছে গেটটা। একটু হাঁটা পথে গেলেই মায়ের বাড়ি। এই 240 কিন্তু খুব ভালো বাস। এই 240 করে আপনারা একদম ডাইরেক্টলি চলে আসতে পারবেন। আর আদার অল্টারনেটিভ যে রুট আছে সেইগুলো আমি আপনাদের পরে দেখাচ্ছি। যেমনি ধরুন হাওড়া থেকে কিভাবে আসবেন এবং চক্র রেল করে কিভাবে আসবেন, সেই দুটো আমি দেখিয়ে দেবো। এই যে দেখছেন 93, বাগবাজার থেকে খড়িবাড়ি, এই 93ও কিন্তু এই স্টপেজে আসে, যেখান থেকে আপনারা মায়ের বাড়ি চলে যেতে পারবেন। কয়েকটা বাস আমি বলছি আপনাদের। এই যেমন 93 বাগবাজার থেকে খড়িবাড়ি, মধ্যমগ্রাম, শ্যামবাজার, এই বাসে করে আপনারা চলে আসতে পারবেন। আর নয়তো বাগবাজার থেকে গড়িয়া যে বাসটা আসছে, এই দেখুন বাগবাজার গড়িয়া, এই বাগবাজার গড়িয়া বাসেও আপনারা আসতে পারবেন। সব আমি আপনাদের বলে দিচ্ছি। এরকম বাগবাজার থেকে গড়িয়া যে বাস, এই বাগবাজার গড়িয়া বাসও আপনারা এখানে চলে আসতে পারবেন মায়ের বাড়ি আসার জন্য। 2 মিনিটের হাঁটা পথ কিন্তু। এই আমরা চলে এসেছি। মায়ের বাড়ি যাওয়ার গলির মুখেই দেখবেন বিশাল তোরণ।
এই তোরণের তলা দিয়ে গলিতে প্রবেশ করতে হবে। আমি সুন্দরভাবে আপনাদের লোকেশন ওয়াইজ দেখিয়ে দিচ্ছি কিভাবে আসতে হবে। ওই যে তোরণ দেখলেন, তোরণ থেকে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর সোজা হাঁটবেন, সোজা হাঁটার পরে প্রথমে যে বাঁদিকে গলিটা পড়বে, এই দেখুন এখানে একটা সিম্বল দেওয়া রয়েছে মায়ের বাড়ি বলে, দেখুন মায়ের বাড়ি লেখা রয়েছে। আর এই পথ দিয়ে আপনাদের গেলে বাঁদিকে পড়বে মায়ের বাড়ি। আমরা মায়ের বাড়ির সামনে একদম চলে এসেছি। এবার আমরা আপনাদের মায়ের বাড়ি পুরো বিস্তারিতভাবে ঘুরিয়ে দেখাবো এবং তার ইতিহাস যতদূর আমি জানি সেই ইতিহাস আমি আপনাদের জানাবো। দেখবেন আজকে আপনাদের এই মায়ের বাড়ি দর্শন করাটা খুব ভালো লাগবে। এবার আমি আপনাদের মায়ের বাড়ি ইতিহাস সংক্ষেপে শোনাবো। আপনারা যদি মায়ের বাড়ি ইতিহাস শুনতে চান তাহলে আমাকে চলে যেতে হবে 1890 শতকে। চলুন তাহলে আপনাদের যতটা সম্ভব আমার জানা আছে এই মায়ের বাড়ির ইতিহাস আপনাদের শোনাই, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। 1890-এর দশকে যখন স্বামী বিবেকানন্দ বিদেশে বেদান্তের প্রচার ও ভারতবর্ষের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করছেন, তখন প্রথম একটি পত্রিকা প্রকাশের কথা তার মাথায় আসে। এই পত্রিকার মাধ্যমে রামকৃষ্ণ ও সংঘের বার্তাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব বলে তার মনে হয়। 1894 থেকে 1895 নাগাদ স্বামীজি তার গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দকে চিঠিতে একটি পত্রিকা আরম্ভ করার কথা বলেন। এও বলেন যে সেটি দ্বিভাষিক হলেই ভালো, যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বেদান্তের বাণী, শ্রী রামকৃষ্ণের বার্তা এবং নতুন ভারত গড়ার জন্য উৎসাহ পৌঁছে দেওয়া যাবে। ভারত সে সময় ব্রিটিশ উপনিবেশ, নিজের মেরুদণ্ডের জোর বলতে তার বিশেষ কিছু নেই। এই নতুন পত্রিকাকে সেই গুরুদায়িত্ব নেবার জন্য এগিয়ে আসতে হবে। 14 জানুয়ারি 1899 সাল প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশ করে উদ্বোধনের পথ চলা শুরু হয়। এই প্রথম সংখ্যায় স্বামী বিবেকানন্দের একটি প্রস্তাবনা ছিল, যাতে পত্রিকার উদ্দেশ্য ও সামাজিক ভূমিকা সম্পর্কে তিনি পাঠকদের অবহিত করেন। উদ্বোধন হবে প্রাচ্য ও পাশ্চাত্যের একটি আদর্শ সেতুস্বরূপ। সব লেখার মধ্যেই থাকবে উন্নত চিন্তাধারা ও ইতিবাচক মনোভাব। উদ্বোধন হবে নতুন ভারতবর্ষেরই উদ্বোধন। 1899 খ্রিস্টাব্দ। মিশনের আর্থিক অবস্থা ভালো নয়, তা সত্ত্বেও অনেক চেষ্টায় কিছু টাকার ব্যবস্থা হয়। বিবেকানন্দ নিজে 1000 টাকা জোগাড় করেন। শ্রী হরিমোহন মিত্র আরও 1000 টাকা দেন। একটি ছাপার মেশিন কিনে শ্যামবাজারের কম্বুলিতলার 14 রামচন্দ্র মৈত্র লেনে বসানো হয়। এটিই প্রথম উদ্বোধন প্রেস। 1899 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে উদ্বোধন বাংলা ভাষা ও সাহিত্য বিপ্লব এনে দিল। বিবেকানন্দ বারবার চিঠিতে তার গুরু ভাইদের চলিত বাংলা ভাষা করতে বলতেন, কারণ তিনি মনে করতেন যে মানুষের মনে কাছাকাছি পৌঁছতে গেলে মুখের ভাষার বিকল্প নেই। 1899 স্বামী শুদ্ধানন্দ একে একে স্বামী বিবেকানন্দের ইংরেজি লেখাগুলো বাংলায় অনুবাদ করতে শুরু করেন। প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যায় রাজযোগের কিছু অংশ ছাপা হয়। বিবেকানন্দের মূল বাংলা রচনাও প্রকাশিত হয়, যেমন তাঁর লেখা ম্যাক্স মুলারের রামকৃষ্ণ জীবনীর সমালোচনা। প্রথম বর্ষ ষষ্ঠ সংখ্যা থেকে বর্তমান ভারত ধারাবাহিকভাবে বের হতে থাকে। 1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম ও শ্রী রামকৃষ্ণ লেখাটি প্রকাশিত হয়। এটি উদ্বোধনে তার শেষ লেখা। 4 জুলাই স্বামীজি দেহত্যাগ করেন। 1905 বাংলার যুব সম্প্রদায়ের কাছে উদ্বোধন দেশাত্মবোধক ও সেবামূলক প্রেরণার এক প্রধান উৎস হয়ে ওঠে। ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তরুণ তরুণীরা ধীরে ধীরে রুখে দাঁড়াতে শুরু করে। স্বাধীনতা সংগ্রামীরা প্রায়ই সঙ্গে গীতা এবং বিবেকানন্দের লেখা রাখে।
তা থেকে সরাসরি প্রেরণা সংগ্রহ করে। 1905 খ্রিস্টাব্দের 18 জুলাই শ্রী কেদারনাথ দাস বেলুড় মঠকে গোপাল নিয়োগিলেনে এক টুকরো জমি দান করেন। নির্মাণ কাজ 1907 খ্রিস্টাব্দের নভেম্বরে শুরু হয় এবং 1908-এর শেষের দিকে সমাপ্ত হয়। উদ্বোধন অফিসটি নিচতলায় এবং উপরের তলাগুলো মা শারদার বাসভবন এবং তার ভক্তদের জন্য সংরক্ষিত হয়। উদ্বোধন 1908-এর নভেম্বরের এই ঠিকানায় তার কার্যালয় তুলে আনে। যেহেতু এটি বেলুড়ের প্রধান কেন্দ্রের একটি সহযোগী প্রতিষ্ঠান, তাই শাখাটির নাম হয় শ্রী রামকৃষ্ণ মঠ বাগবাজার। 1909 খ্রিস্টাব্দের 13ই মে মা শারদা উদ্বোধনের নতুন বাড়িতে আসেন। সেই থেকে এই বাড়ির নাম হয় মায়ের বাড়ি। মায়ের বাড়ির সামনেই পাবেন একটি ঘরে ফুলের দোকান, যেখানে মায়ের প্রিয় ফুল কিনে মাকে নিবেদন করতে পারেন। চলুন এবার আমরা মায়ের বাড়ি প্রবেশ করি এবং প্রবেশ করে বিস্তারিতভাবে মায়ের বাড়ির দর্শন আপনাদের করাই। দেখবেন খুব ভালো লাগবে, মন তৃপ্তিতে ভরে যাবে। কিন্তু সেই প্রাচীন কারুকার্য খচিত প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনে সরু গলি পেরিয়ে সামনে একটি দালান। দালানের সামনেই অফিস ঘর। সেখান থেকে মহারাজ দুপুরের প্রসাদের কুপন বিতরণ করবেন। বাম দিকে ছোট একটা উঠোন ও পাশে জুতো রাখার তাক। পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, যা মাকে দর্শন করে বেরোনোর জন্য ব্যবহৃত হয়। অফিস ঘরের সামনে কাঁচের শেলফে উদ্বোধন থেকে প্রকাশিত নানান ঠাকুর, স্বামীজি ও মায়ের সম্বন্ধে লেখা বই। অফিস ঘরে পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি দোতলায় মায়ের দর্শন করতে যাওয়ার জন্য। সিঁড়ি দিয়ে ওঠার সময় চোখে পড়ল দেওয়ালে টাঙানো মায়ের অনেক পুরনো ছবি। সিঁড়ি দিয়ে উঠেই সামনে বিশাল বারান্দা, যেখানে ভক্তরা বসে এক মনে মায়ের ধ্যান করে যাচ্ছেন। সামনেই মায়ের ঘর, মায়ের পুজোর ঘর, যা পরবর্তীকালে মায়ের ইচ্ছা অনুসারে মায়ের শোবার ঘর হয়েছিল। সেই শোবার ঘরের প্রবেশদ্বারের সামনে কাঠের সিংহাসনে মায়ের ছবি সুন্দরভাবে সজ্জিত করা আছে। অগণিত মায়ের ভক্তরা এক এক করে মাকে প্রণাম করে তাদের ভক্তি নিবেদন করে যাচ্ছেন। এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ ঘেরা মায়ের এই স্থান, যা না এলে বোঝা যাবে না। ইতিহাসে আমরা দেখি যুগে যুগে মহৎ মানুষেরা সমগ্র মানব জাতিকে আত্মীয় জ্ঞান করার কথা বলেছেন ও নিজেদের জীবনে তার উদাহরণ রেখেছেন। কিন্তু সম্ভবত মা শারদাই প্রথম নজির, যেখানে শুধুমাত্র মানব জাতিই নয়, সমস্ত প্রাণী জগৎকে আত্মীয় বন্ধনে বাঁধবার ধারণা প্রকাশিত করেছিলেন। মায়ের ঘরের এক পাশেই রয়েছেন শ্রী রামকৃষ্ণদেবের সিংহাসন, যেখানে ঠাকুরের ছবি রয়েছে, যা মায়ের সাথের সর্বক্ষণের সঙ্গী। সারদা দেবী নিজেকে আক্ষরিক অর্থেই জগৎ জননীর দায়িত্ব অর্পণ করেছিলেন, যে জগতে মানুষ ছাড়াও রয়েছে আরও অনেকে। ভারতবর্ষে নারীত্বের যে পবিত্রতা, স্নেহ, প্রজ্ঞা ও ভালোবাসার প্রতীক, মা শারদা সেই নারীত্বের আদর্শ উদাহরণ ছিলেন। মায়ের ঘরের ঠিক পাশেই রয়েছে স্বামী সারদানন্দজি মহারাজের ঘর। এই ঘরেই থাকতেন তিনি এবং মায়ের দেখাশোনা করতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনী, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দজি মহারাজই লিখেছিলেন। দোতলার বারান্দার এক কোণায় একটি কাঠের বাক্সের ভেতরে এই ঘটিতে চরণামৃত রাখা আছে ভক্তদের গ্রহণের জন্য। মা শারদা এখানে থাকার সময় অগণিত ভক্ত তাকে দেখতে এবং প্রণাম জানাতে আসতেন। তাদের মধ্যে এমন অনেকে থাকতেন যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। বিখ্যাত বিপ্লবী অরবিন্দ ঘোষ, পরে শ্রী অরবিন্দ নামে খ্যাত, 1910 খ্রিস্টাব্দে নিরুদ্দেশ হওয়ার আগে এখানে এসে মাকে প্রণাম করে যান। 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই মা শারদা দেহত্যাগ করেন। এই বাড়ির চারিধারে মায়ের এক অদ্ভুত কৃপা ও আশীর্বাদ ছড়িয়ে আছে, যা পাওয়ার আশায় সারা বছর এই মায়ের বাড়িতে ভক্তদের সমাগম হয়ে থাকে। নিচে নাবার সিঁড়ির আগে যোগানন্দ হল, যেখানে কম সংখ্যক ভক্ত হলে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয়। 9:30 বেজে গেছে। নিচে অফিস ঘর থেকে এবার কুপন দেওয়া শুরু হবে। চলুন কুপন নিয়ে
আমরা একবার মায়ের ঘাটটা দেখে আসি। সিঁড়ি দিয়ে নেমেই ডান দিকে একটি কক্ষ, যেখানে মঠের সেবায়েত বসে আছেন। ভক্তরা যদি মঠকে কোনো আর্থিক অনুদান দিতে চান তাহলে এই কক্ষে গিয়ে দিতে পারেন। প্রণামী কক্ষের ঠিক উল্টো দিকে পুরুষ ও মহিলার আলাদা টয়লেট আছে ও বাইরে হাত ধোয়ার বেসিন। মায়ের সুন্দরভাবে দর্শন হয়ে গেল এবং আপনাদেরও আমি দর্শন করালাম। কুপন নিয়ে নিলাম, কুপন কিন্তু বিনামূল্যে, কোনো মূল্য লাগলো না। আপনারা যদি কোনো দান করতে চান এই কুপনের বিনিময়, তাহলে আপনারা ওখানে একটা বক্স রাখা আছে, বক্সে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু দান দিতে পারবেন। চলুন এবার আপনাদের মায়ের স্নানের ঘাটটা দেখিয়ে আসি। এই সেই পবিত্র ঘাট যেখানে মা নিয়মিত স্নান করতে যেতেন এবং তার অনেক সময় কাটাতেন। চলুন আপনাদের আমি সেই ঘাটটা দর্শন করিয়ে আনি। বাড়ি থেকে বেরোবেন, বেরিয়ে বাঁ দিকে হাঁটবেন, বাঁ দিকে হেঁটে দেখবেন একটা 3 মাথা পড়বে। এই 3 মাথার বাঁ দিকে আপনারা যাবেন। বাঁ দিকে গেলে, চলুন আমিও তো নতুন আপনাদের দেখাচ্ছি। চলুন এবার 2 মিনিট হাঁটা পথে মায়ের ঘাটটা আপনাদের দেখিয়ে দিই। অতি অবশ্যই কিন্তু মায়ের স্নানের ঘাট আপনারা দর্শন করবেন, না হলে কিন্তু মায়ের বাড়ি আসা সম্পূর্ণ হবে না। আমি এই দিক থেকে মায়ের বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে সোজা হেঁটে তারপর আবার ডান দিকে মোড়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা স্নানের ঘাটের দিকে যাচ্ছি। ডান দিকে একটা রেশনের দোকান পড়বে, দেখবেন। আমরা এবার চলে এসেছি মায়ের ঘাটে। বাগবাজারের বাড়িতে যতদিন মা জীবিত ছিলেন 1920 সাল অবধি, ততদিন নিয়মিত গঙ্গা স্নানে যেতেন। এই হচ্ছে বাগবাজার স্টেশন, চক্র রেলের। এই বাগবাজার স্টেশনে আপনারা চক্র রেলে করে আসলে এখানে নামবেন, এইখানে নেবে একটু একদম এক্সট্রিম চলে যাবেন দমদমের দিকে। দমদমের দিকে প্ল্যাটফর্ম একদম শেষ যেখানে পৌঁছচ্ছে, সেইখান থেকে আপনারা সোজা এখানে এলেই মায়ের ঘাটের যে গেটটা পড়বে, এই গেট দিয়ে সোজা গিয়ে যে গলিটা পড়বে সেই গলি দিয়ে একটুখানি হাঁটা পথে বাঁ পথে বাঁ দিকে ঘুরবেন, বাঁ দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরলে মায়ের বাড়ি। ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন মায়ের বাড়ি। তার মানে আপনারা যদি চক্র রেলে করে আসেন দমদম থেকে মাঝেরহাট, যে কটা স্টেশন থামবে সেই কটা স্টেশন থেকে আপনারা কিন্তু মায়ের বাড়ি আসার জন্য যাতায়াতের যে কোনো মানে যেদিকেই যান না কেন আপনারা এই মায়ের বাড়ি চলে আসতে পারবেন। আর আরেকটু এগিয়ে কিন্তু আপনাদের বাগবাজার ঘাট, সেই বাগবাজার ঘাটে কিন্তু আপনারা লঞ্চে করে, হাওড়া থেকে যে লঞ্চ, সেই লঞ্চে করে চলে আসতে পারবেন। মা শারদা এই ঘাটে স্নান করতে আসতেন। পূর্বে এই ঘাটের নাম পাগলাবাবুর ঘাট বা বিচালি ঘাট নামে পরিচিত থাকলেও পরবর্তী সময় মায়ের ঘাট নামে পরিচিত লাভ করে। ঠাকুরের জন্মতিথি ও মায়ের জন্মতিথিতে সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও বহু ভক্তদের ভিড় হয়। এই যে ঘরের মধ্যে মায়ের মূর্তি দেখছেন, এখানেই মা ঘাটের পাড়ে বসে থাকতেন। শ্রী মা ও ঠাকুরের স্মৃতি বিজড়িত এই ঘাট শুধু একটি ঘাটই নয়, মানুষের কাছে এর মাহাত্ম্য কম নয়।
চলুন আপনাদের বাগবাজার ঘাটটা একবার দেখে দিয়ে আসি, যে আপনারা হাওড়া স্টেশন থেকে এলে বাগবাজার ঘাট হয়ে কিভাবে আসবেন। একটু ভিডিওটা বড় হবে, ধৈর্য ধরে একটু দেখে নিন, তাহলে যারা হাওড়া থেকে আসবে তাদের কিন্তু সুবিধা হবে এই মায়ের বাড়ি আসতে। 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, এই সোজা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাবেন একদম এক্সট্রিম এন্ডে, যেদিকে মাঝেরহাটের দিকে যেদিকে যাচ্ছে ট্রেন সেদিকে হাঁটবেন। চলুন আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি ধর্মতলা থেকে আসতে চান তাহলে কিন্তু আপনারা 43 নম্বর বাসে করে চলে আসতে পারেন। 43 নম্বর বাসে করে এসে একদম মায়ের স্নানের ঘাটের যে গেটটা দেখালাম সেই গেটে নেমে যাবেন, তারপর উল্টো দিকে হাঁটলেই কিন্তু 2 মিনিট হাঁটলে মায়ের বাড়ি পেয়ে যাবেন। অনেক কিন্তু বাস রুট আছে, 43 আছে, 240 আছে, গড়িয়া থেকে বাগবাজারের যে হোয়াইট বাসগুলো আছে সেইগুলো আছে, তারপর 93 আছে। এইসব বাসে করে আপনারা কিন্তু এই মায়ের বাড়ি চলে আসতে পারবেন। চলুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বাগবাজার ঘাট থেকে কিভাবে আপনারা লঞ্চে করে হাওড়া থেকে এলে এই মায়ের বাড়ি যেতে পারবেন। এই দেখুন হাওড়া থেকে লঞ্চটা আসছে, হাওড়া থেকে বাগবাজার। এই বাগবাজারে আপনারা চলে আসবেন, বাগবাজার ঘাটে যে লঞ্চ ঘাটে নামবেন, নামার পরে সোজা আপনারা লঞ্চ ঘাট দিয়ে বেরোবেন, বেরিয়ে বাঁ দিকে আসবেন। দেখুন এই লঞ্চ ঘাট দিয়ে বেরোবেন, বেরিয়ে বাঁ দিকে আসবেন, বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা হাঁটবেন, একটুখানি হাঁটা পথ গেলেই চক্র রেল স্টেশন। বাগবাজার স্টেশনের প্ল্যাটফর্ম থেকে একদম শেষে গিয়ে মায়ের ঘাট হয়ে মায়ের বাড়ি। চলুন 11:30 বেজে গেছে, দুপুরের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। মায়ের ঘর বন্ধ হয়ে গেছে, মাকে ভোগ নিবেদন করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই ভক্তদের প্রসাদ বিতরণ শুরু হবে। যারা মাটিতে বসে খেতে পারবেন না তাদের মায়ের বাড়ির নবনির্মিত প্রসাদ কক্ষে নিয়ে যাওয়া হয়েছে টেবিল চেয়ারে বসে প্রসাদ গ্রহণের জন্য। সব ভক্তরা নিচে অফিস ঘরের কাছে অপেক্ষা করছেন, মহারাজ বললেই প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ কক্ষে চলে যাবে। ঠিক 12:30 আমাদের বলা হলো সারিবদ্ধভাবে হাতি কুপন নিয়ে প্রসাদ কক্ষে যাওয়ার জন্য। মায়ের বাড়ির অন্দরমহলের দোতলায় আমাদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয়েছে। দোতলায় একটা লম্বা হলঘর রুমে আমরা সবাই বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর বেল আইকনটা টিপে দেবেন,
তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে চলে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তাহলে ভিডিওটা আমি এখানে আজ শেষ করলাম।